ও আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে গতকালকে যে ক্লাসটি আসলে নিতে পারিনি, আজকে সেই ক্লাসটি নিব। একটু শুরুতে একটু প্রথমে একটু বলেন যে আসলে আমার কথাটা ঠিকমতো শোনা যাচ্ছে কি না, কণ্ঠ মানে আর ভিডিওটা অর্থাৎ বোর্ডটা ঠিকমতো ক্লিয়ার বোঝা যাচ্ছে কি না, এই জিনিসটা একটু কাইন্ডলি আমাকে বলেন, ঠিক আছে? তাহলেই আমি আমার আজকের যে ক্লাস সেটা আসলে শুরু করে দিব। কেমন? আমি এর জন্য সর্বোচ্চ 30 সেকেন্ড একটু সময় নিচ্ছি। হ্যাঁ, প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আসলে এই বিষয়টা। আচ্ছা, ঠিক আছে, তাহলে চলুন। মনে হয় সব কিছু ঠিকঠাক আছে। ধন্যবাদ আপনাদের সবাইকে। আজকে মূলত যে বিষয়টা নিয়ে আসলে আলোচনা করব সেটি হচ্ছে বৈদ্যুতিক বাল্ব। গতকালকে কিন্তু এই ক্লাসটি আসলে নিতে গিয়েও নিতে পারিনি, কারণ সারাদিন একটু সমস্যা ছিল, নেট প্রবলেম করতেছিল এবং ওয়াইফাই কানেকশনটা একটু ঝামেলা ছিল, এই কারণে আসলে আপনাদেরকে ওইভাবে সার্ভিসটা দিতে পারিনি। তাই আজকে সেই অসম্পূর্ণ যে ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত করব এবং এর জন্যই আসলে আপনাদের মতামতটা জেনে নিয়েছিলাম যে আসলে কোন টাইমটাতে ক্লাসটি নিলে আপনাদের জন্য সবচেয়ে বেশি ভালো হবে। তো এখন একটা বিষয় খেয়াল করেন, আজকে যে আমাদের আলোচনার যে বিষয়গুলো সেগুলো হচ্ছে বৈদ্যুতিক বাল্ব এবং বৈদ্যুতিক বাল্ব থেকে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব এবং এই রিলেটেড আপনারা অনেকেই টপিকস নির্ধারণের ক্ষেত্রে বলেছিলেন যে পদার্থবিজ্ঞানের কিছু অঙ্ক নিয়ে আলোচনা করার জন্য। তো যে বিষয়টা সেটা হচ্ছে এই যে বৈদ্যুতিক বাল্ব থেকে কী ধরনের অঙ্ক আসে, 41তম বিসিএসে কিন্তু একটি অঙ্ক আসছিল, সেটা নিয়ে একটু আলোচনা করব এবং বিদ্যুৎ বিলের যে হিসেবটা সেই হিসেবটা আমরা করার চেষ্টা করব যদি আমাদের সময় থাকে পর্যাপ্ত পরিমাণে। তাহলে চলুন, আমি প্রত্যেকবারই ভিডিওর সময় আসলে যে কাজটা করি সেটা হচ্ছে যে আপনাদেরকে একটু কনফিউজড করার জন্য বা যেই বিষয়টাতে আপনারা একটু মানে কনফিউশনে পড়ে যাবেন ওইরকম কয়েকটা প্রশ্ন নিয়ে একটু আলোচনা করি। আজকেও কিন্তু তার ব্যতিক্রম করিনি। সেটি হচ্ছে আজকে টোটালি আপনার হচ্ছে 3টা কনফিউশন সৃষ্টি হয় এমন প্রশ্ন আপনাদের দিকে ছুড়ে দিব, আপনারা এই ফাঁকে একটু উত্তর করে দিবেন প্লিজ কাইন্ডলি। যেমন আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি বাল্ব বা বৈদ্যুতিক বাল্বে কোন ধরনের গ্যাস ব্যবহার করা হয়, অথবা যদি এই প্রশ্নটা একটু ঘুরিয়ে করে সেটি হচ্ছে টিউব লাইটে কোন ধরনের গ্যাস ব্যবহার করা হয়, অথবা যদি বলে আলোক সজ্জায় কোন ধরনের গ্যাস ব্যবহার করা হয়, এই যে 3টি প্রশ্ন, এই 3টি প্রশ্নের উত্তর কি একই হবে না ভিন্ন হবে? আপনারা একটা কাজ কি করেন জানেন, আপনারা প্রিলির সময় তথ্যগুলো মুখস্থ করেন, অনেক সময় বুঝতে গিয়েও বুঝতে চান না, পরে গিয়ে রিটেনে কি করেন, প্রিলি পাশ করে ফেলে রিটেনে গিয়ে আবার আলাদাভাবে বুঝতে চান। কেন? এই কাজটি করার তো কোনো দরকার নেই। যখন প্রিলি পড়তেছেন, প্রিলির সাথে মিল আছে রিটেনের এমন টপিকগুলো আপনারা একটু বিস্তারিত পড়েন। যেমন এই প্রশ্নটা আপনারা প্রিলির জন্য কি করবেন, এখানে 3টা প্রশ্ন দিলাম, এই 3টা প্রশ্নের উত্তর আপনারা মুখস্থ করে ফেলবেন। কিন্তু আপনারা মুখস্থ না করে যদি বুঝতে চান তাহলে সবার আগে এই জিনিসটা বোঝা দরকার, বৈদ্যুতিক বাল্বে গ্যাস ব্যবহার করা হয় কেন। এই যে বৈদ্যুতিক বাল্বে গ্যাস ব্যবহার করা হয় কেন, এই কারণটি যদি জানতে পারেন তাহলে এগুলোর উত্তর করা আপনাদের কাছে কোনো ব্যাপারই না। আমি আজকে ওই জিনিসটাই প্রমাণ করার চেষ্টা করব যে কিভাবে বেসিক ডেভেলপ করে আপনারা বুঝে বুঝে প্রশ্ন উত্তর দিয়ে আসবেন এবং খুব আরামে পরীক্ষা দিবেন, সেই চেষ্টাটুকু করব। তাহলে চলুন আজকে আমাদের মূল আলোচনায় ফিরে চলে যাওয়া যাক। আচ্ছা, আমি যদি আপনাদেরকে বলি এই যে বৈদ্যুতিক বাল্ব কে আবিষ্কার করেন, খুব ইজি একটা প্রশ্ন, আবার বলতে পারেন যে একদম সিলি একটা কোশ্চেন। সেটি হচ্ছে যে এই যে বৈদ্যুতিক বাল্বের যে আবিষ্কারক আমরা যদি বলি সেটি হচ্ছে থমাস আলভা এডিসন। এখন যে বিষয়টা সেটা হচ্ছে আমি এটার কারণ অর্থাৎ কোন গ্যাস কেন ব্যবহার করা হয় এটার কারণ ব্যাখ্যা করার আগে আমি একটু বলে নিই একটা বিষয়, সেটা হচ্ছে বৈদ্যুতিক বাল্ব এটা তো একটা বৈদ্যুতিক যন্ত্র, সে কি করে, রূপান্তর করে, কনভার্ট করে। যেহেতু বৈদ্যুতিক যন্ত্র তাহলে সে কি করবে, বিদ্যুৎ শক্তিকে কাজে লাগাবে, ঠিক না? বিদ্যুৎ শক্তিকে ব্যবহার করে আপনি বলতে পারেন যে বিদ্যুৎ শক্তিকে ব্যবহার করে সে কোন শক্তিতে রূপান্তর করে, সবাই কিন্তু বলে ফেলবেন যে আলোক শক্তি, এবং কেউ কেউ বলতে পারেন তাপ শক্তি। কিন্তু মনে রাখবেন একটা বিষয়, এই যে বৈদ্যুতিক বাল্ব, এই বৈদ্যুতিক বাল্ব বিদ্যুৎ যে শক্তিটা, সেই বিদ্যুৎ শক্তি থেকে সর্বপ্রথম যে কাজটা করে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন করে। এই যে তাপ, এই তাপ শক্তি থেকেই, উচ্চ তাপ শক্তি থেকে পরবর্তীতে আমরা কি পাই, আলো পাই। এই যে আলো পাই যে জিনিসটার মাধ্যমে সেটি হচ্ছে আপনারা জানেন এই যে ফিলামেন্ট, অর্থাৎ বৈদ্যুতিক বাল্বে এই যে আলো তৈরি করার যে কাজটা, হ্যাঁ, যে করে থাকে
সেটি কিন্তু কি ফিলামেন্ট। তাহলে একটা জিনিস আপনাদেরকে এখন বলি, এই যে বৈদ্যুতিক বাল্ব, তাহলে আমরা কি বলবো, বৈদ্যুতিক বাল্ব বিদ্যুৎ শক্তিকে রূপান্তর করে কিসে রূপান্তর করে, তাপ ও আলোক শক্তিতে রূপান্তর করে। তাহলে বৈদ্যুতিক বাল্ব থেকে আমরা কি পাই, তাপ ও আলোক শক্তি পাই। এখন প্রথম কথাটা হলো, এই যে অনেকেই আমরা জানি এই যে ফিলামেন্ট হিসেবে আসলে কি ব্যবহার করা হয়। অনেকেই কিন্তু বলবেন যে এই যে ফিলামেন্ট হিসেবে যে পদার্থটাকে ব্যবহার করা হয় সেটি হচ্ছে টাংস্টেন। আমরা মোটামুটিভাবে সবাই জানি টাংস্টেন। আচ্ছা, আমি যদি আপনাদেরকে বলি এই যে টাংস্টেন, এটার প্রতীক কি হবে, তো যেমন হাইড্রোজেনের প্রতীক কি, এইচ। ঠিক একই রকমভাবে টাংস্টেনের প্রতীক আপনি যদি বলেন টি হবে, তাহলে কিন্তু ভুল করবেন। টাংস্টেনের প্রতীক কিন্তু টি না, টাংস্টেনের এখানে প্রতীকটা হবে কি, দেখবেন পর্যায় সারণীতে ডব্লিউ দিয়ে প্রকাশ করা। তাহলে এই যে নামটা, ইংরেজি যে নামটা, এটার সাথে তো এটা মিলল না। মনে রাখবেন এই যে টাংস্টেন, এটা কিন্তু একটা সুইডিশ শব্দ, হ্যাঁ, সুইডিশ শব্দ। আর এই সুইডিশ শব্দের যে অর্থ সেটা হচ্ছে হ্যাভি স্টোন, ভারী পাথর, হ্যাঁ, হ্যাভি স্টোন। এখন একটা বিষয় খেয়াল করেন, তাও কিন্তু আমরা এই জিনিসটার ব্যাখ্যা পেলাম না, টাংস্টেনকে কেন ডব্লিউ দিয়ে প্রকাশ করা হয়। মনে রাখবেন সর্বপ্রথম এই যে টাংস্টেন যে যৌগের সাথে পাওয়া গিয়েছিল, কারণ একটা জিনিস মনে রাখবেন, টাংস্টেন কিন্তু প্রকৃতিতে মুক্তভাবে পাওয়া যায় না, এটা অন্যান্য মৌলের সাথে যৌগ অবস্থায় পাওয়া যায়, মিক্সড অবস্থায় থাকে। তো খনিজ পদার্থ থেকে, মিনারেল থেকে খনিজ পদার্থের সাথে সে কী হয়ে থাকে, মিক্সড হয়ে থাকে। তো সর্বপ্রথম টাংস্টেনের উপস্থিতি যে মিনারেলে অর্থাৎ যে খনিজের মধ্যে পাওয়া গিয়েছিল তার নাম হচ্ছে ওলফামাইট। এই যে ওলফামাইট, সেই ওলফামাইট থেকে হচ্ছে আপনার ওলফাম। আচ্ছা, এই যে ওলফাম মনে রাখবেন টাংস্টেনের একটা অপর নাম হচ্ছে ওলফাম। এই যে ওলফামাইট থেকে যেহেতু পাওয়া গেছে, দেখেন ওলফামাইটের সর্বপ্রথম যে লেটারটা সেটা কি, ডব্লিউ। ওলফামাইট থেকে আসছে কি, ওলফাম। এই ওলফামের যে ডব্লিউ সেটাই হচ্ছে টাংস্টেনের প্রতীক। বুঝতে পারছেন বিষয়টা। এখন আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, সেটা হচ্ছে এই যে টাংস্টেন, হ্যাঁ, আচ্ছা এখানে টাংস্টেন ব্যবহার না করে কি অন্য কিছু ব্যবহার করা যেতে পারতো। যেমন আমি একটু মুছে দিচ্ছি, হ্যাঁ, আমি একটু মুছে দিচ্ছি আপনাদের, কারণ জায়গা তো একটু কম, তো যেন একটু স্বচ্ছভাবে দেখা যায় সেই চেষ্টাটুকুই করব। যে বিষয়টা আমি বললাম আপনাদেরকে, এইখানে টাংস্টেনের পরিবর্তে অন্য কিছু ব্যবহার করা যাবে কি না। মনে রাখবেন টাংস্টেনের পরিবর্তে আমরা তার প্রতিনিধি হিসেবে বা তার পরিবর্তে যাকে ব্যবহার করতে পারতাম সেটি হচ্ছে তামা। কিন্তু এখানে একটা প্রবলেম আছে। আপনার যদি প্রশ্ন করে বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট হিসেবে টাংস্টেনের পরিবর্তে তামা ব্যবহার করা হয় না কেন, বা তামা ব্যবহার করা যায় না কেন, একটা বিষয় মনে রাখবেন, আমি প্রথমেই কিন্তু বলে দিলাম, সেটা হচ্ছে এই যে বৈদ্যুতিক বাল্ব যখন বিদ্যুতের সাথে আপনারা সংযোগ ঘটাবেন তখন কিন্তু প্রচুর পরিমাণ তাপ উৎপন্ন হবে। তাহলে যখন প্রচুর পরিমাণ তাপ উৎপন্ন হয়, এই প্রচুর পরিমাণ তাপ তারাই সহ্য করতে পারবে যাদের গলনাঙ্ক সবচেয়ে বেশি। যে সকল পদার্থের গলনাঙ্কটা কম তারা কিন্তু এটা কিন্তু সহ্য করতে পারবে না, এই উচ্চ তাপ সহ্য করতে পারবে না। মনে রাখবেন একটা বিষয়, টাংস্টেন যে কাজ করে তামাও কিন্তু একই কাজ করে, বিদ্যুৎ শক্তিকে কাজে লাগিয়ে তাপ উৎপন্ন করতে পারে, দুইজনই তাপ উৎপন্ন করতে পারে, কিন্তু এর গলনাঙ্কটা হচ্ছে কম আর এর গলনাঙ্কটা হচ্ছে বেশি, এবং তার তুলনায় অনেক বেশি। তো টাংস্টেনের যেহেতু গলনাঙ্ক অনেক বেশি, তাই সে অনেক বেশি তাপ সহ্য করতে পারবে। অর্থাৎ এই যে যখন আমরা কি করব, বৈদ্যুতিক সংযোগে দিব বাল্বকে, যখন উচ্চ পরিমাণে তাপ শক্তি উৎপন্ন হবে তখন টাংস্টেন কিন্তু টিকে থাকবে, তামা কিন্তু গলে যাবে। এই কারণে এই যে ফিলামেন্ট হিসেবে কিন্তু আমরা কাকে ব্যবহার করে থাকি, টাংস্টেনকে ব্যবহার করে থাকি। এখন আসুন আপনাদের ওই উত্তরটা দেই, সেটা হচ্ছে এই যে এই জায়গাটায় বললাম প্রথমেই কিন্তু 3টা প্রশ্ন করেছিলাম, সেটা হচ্ছে ওই যে বৈদ্যুতিক বাল্বে কোন গ্যাস ব্যবহার করা হয়, টিউবলাইটে কোন গ্যাস ব্যবহার করা হয়, অথবা আলোকসজ্জায় কোন ধরনের গ্যাস ব্যবহার করা হয়। আমি বলেছিলাম এটা মুখস্থ না করে আপনার আগে বোঝার চেষ্টা করুন কেন বৈদ্যুতিক বাল্বে গ্যাস ব্যবহার করা হয়, সেই কারণটা আগে একটু জানার চেষ্টা করুন, তাহলে দেখবেন আর ওইটা মুখস্থ করতে হবে না। তো একটা জিনিস আপনারা খেয়াল করে দেখেন, হ্যাঁ, একটা জিনিস খেয়াল করে দেখেন, প্রথম কথাটা এটা একটু বলি,
এই এতটুকু তো আপনারা জানতে পারলেন যে এই যে ফিলামেন্ট, সেই ফিলামেন্টটা আমাদের কি ব্যবহার করা হয়? টাংস্টেন ব্যবহার করা হয়। মনে রাখবেন স্বাভাবিকভাবে বায়ুতে কার পরিমাণ বেশি? নাইট্রোজেনের পরিমাণ বেশি, পাশাপাশি কি থাকে? অক্সিজেন। 21% কিন্তু অক্সিজেন থাকে। একটা জিনিস খেয়াল করবেন, এই যে ভিতরকার যে পরিবেশ, ভিতরকার পরিবেশে আপনার যদি অক্সিজেন থাকে, এই অক্সিজেন আর টাংস্টেন এই দুজন মিলে কি করবে জানেন? একটা যৌগ তৈরি করে ফেলবে। অক্সিজেন যখন কারোর সাথে যুক্ত হয়ে যায়, ধাতুর সাথে যুক্ত হয়ে গেলে কিন্তু তখন কি তৈরি হয়? অক্সাইড যৌগ তৈরি হয়। হ্যাঁ, এই যে অক্সাইড যৌগটা যখন তৈরি হলো, এই অক্সাইড যৌগ কিন্তু আপনার বিদ্যুৎ পরিবহন করে না। তাহলে এই জায়গাটায় বিদ্যুৎ পরিবহনে যদি অসুবিধা হয়, তাহলে একটা জিনিস আপনারাই ভাবুন যে পর্যাপ্ত পরিমাণ যদি বিদ্যুৎ প্রবাহিত না হয়, তাহলে পর্যাপ্ত পরিমাণ তাপশক্তি উৎপন্ন হবে না। আর পর্যাপ্ত পরিমাণ যদি তাপশক্তি উৎপন্ন না হয়, তাহলে আপনারা কিন্তু পর্যাপ্ত পরিমাণ আলো পাবেন না। তাহলে তখন কি হলো? এই যে বৈদ্যুতিক বাল্ব যে উদ্দেশ্যে আপনার কিনে আনা, সেই উদ্দেশ্য কিন্তু পূরণ হলো না। আপনি পর্যাপ্ত পরিমাণ আলো পাচ্ছেন না, তাহলে এটা তার অক্ষমতা। তাহলে এই অক্ষমতাকে দূর করতে হলে ভিতরের যে পরিবেশটা, সেই ভিতরের পরিবেশটাকে আমার কী করে দিতে হবে? ভিতরের পরিবেশটাকে, তাহলে এই যে অক্সিজেন যেন না থাকে, তাই ভিতরের পরিবেশটাকে করে দিতে হবে বায়ুশূন্য। আচ্ছা, এখন একটা বিষয় খেয়াল করুন, ভিতরের পরিবেশটাকে যদি বায়ুশূন্য করে দেন, তাহলে ধরেন এই যে বাইরের যে এরিয়াটা, এই যে এটার বাইরের যে এরিয়া, সেটাকে আমি বলতেছি ধরেন পরিবেশ। হ্যাঁ, এটা একটা স্বাভাবিক অবস্থায় আছে। ভিতরেরটা বায়ুশূন্য অবস্থায়। বায়ুশূন্য অবস্থায় যে চাপ থাকে, পরিবেশের স্বাভাবিক যে চাপ, এই দুইটা চাপ কিন্তু এক না। এই দুইটা চাপ যদি এক না হয়, তাহলে দুইটা চাপের মধ্যে কি হবে? তারতম্যের সৃষ্টি হবে, কম বেশি হয়ে যাবে, ব্যালেন্স বজায় থাকবে না। ব্যালেন্স বজায় যদি না থাকে, এটা কিন্তু মারাত্মক এক ধরনের অসুবিধা। বাল্বের টিকে থাকাটাই তখন প্রশ্ন হয়ে দাঁড়াবে। এই কারণে পুরোপুরিভাবে যদি বাল্বের ভিতরকার পরিবেশ অক্সিজেন মুক্ত করতে গিয়ে যদি আমরা পুরোপুরিভাবে বায়ুশূন্য করে দিই, তাহলে চাপের ব্যালেন্স থাকে না। চাপের ব্যালেন্স যদি না থাকে, তাহলে অবশ্যই এর ভিতরে আমার কোনো না কোনো কিছু দ্বারা পূর্ণ করতে হবে, মানে গ্যাস দ্বারা পূর্ণ করতে হবে, ঠিক কি না? আচ্ছা, তাহলে গ্যাস দ্বারা যদি পূর্ণ করতে হয়, তাহলে একটা বিষয় এখানে ভালোভাবে খেয়াল করে দেখুন। আপনি যদি গ্যাস ব্যবহার করেন, টাংস্টেনের সাথে তো যৌগ গঠন করে ফেলবে, তখন তো বিদ্যুৎ পরিবহনে সমস্যা সৃষ্টি হবে, পর্যাপ্ত পরিমাণ আলো পাওয়া যাবে না। তাহলে এমন কাউকে ব্যবহার করতে হবে, কি এমন কাউকে ব্যবহার করতে হবে যেন তারা কারোর সাথে বিক্রিয়া না করে। কারোর সাথে বলতে গেলে টাংস্টেনের সাথে যেন কোনোভাবেই বিক্রিয়া না করে। তাহলে কারোর সাথে বিক্রিয়া করে না এমন গ্যাসগুলোকে আমরা কি বলি? নিষ্ক্রিয় গ্যাস, ঠিক না? তাহলে বৈদ্যুতিক বাল্বের ভিতরের পরিবেশে বায়ুশূন্য করে যদি আমরা নিষ্ক্রিয় গ্যাস ব্যবহার করি, গ্যাস ব্যবহার করলে ভিতরের যে চাপের পরিমাণ আর বাইরের পরিবেশের যে চাপের পরিমাণ, তার মধ্যে একটা ব্যালেন্স, ভারসাম্য বজায় থাকবে। তাহলে চাপের সমস্যাটা দূর হলো। এবং পাশাপাশি আমরা নিষ্ক্রিয় গ্যাস ব্যবহার করার কারণে টাংস্টেনের সাথে সে আর কোনোভাবেই নতুন করে যৌগ গঠন করলো না। এতে করে কি আমাদের বিদ্যুৎ পরিবহনে বাধা সৃষ্টি হলো না, আমাদের পর্যাপ্ত পরিমাণ আলো পেতে কোনো সমস্যা সৃষ্টি হলো না। তাহলে মনে রাখবেন, এই যে বৈদ্যুতিক বাল্বের ভিতরে কোন ধরনের গ্যাস ব্যবহার করা হয়, মুখস্থ করার আগে এটা জেনে নিন, ভিতরে কি ব্যবহার করা হয়? নিষ্ক্রিয় গ্যাস। তো নিষ্ক্রিয় গ্যাস, তো এই যে 6টা-7টা যে নিষ্ক্রিয় গ্যাস আছে, আমরা কিন্তু এগুলো মুখস্থ করেই পারি। এখন আসুন আপনাদেরকে এই জিনিসটার উত্তর দিয়ে দিই, যে যদি পরীক্ষায় প্রশ্ন করে, এতটুকু তো শিওর হলেন যে বাল্বের ভিতরে কেন গ্যাস ব্যবহার করা হয়, কেনই বা এই আপনার হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসকে কেন ব্যবহার করা হয়, সেই কারণটা কিন্তু আপনারা জানতে পারলেন। এবার আসুন তাহলে এই যে বাল্বগুলো আছে, সেটা বৈদ্যুতিক বাল্ব হোক, টিউবলাইট হোক, আলোকসজ্জায় হোক, পার্টির ক্ষেত্রে, আমরা বিয়ে শাদির ক্ষেত্রে যে আলোকসজ্জায় যে লাইটগুলো ব্যবহার করি, যে ধরনের লাইটই হোক না কেন, সেখানে আসলে মূলত কোন গ্যাস ব্যবহার করতে হবে? নিষ্ক্রিয় গ্যাস ব্যবহার করতে হবে। কিন্তু এখানে একটা জিনিস মনে রাখবেন, যদি স্পেসিফিকভাবে বলে দেয়, আগে আপনারা অপশনে খুঁজবেন যে নিষ্ক্রিয় গ্যাস আছে কিনা, কিন্তু স্পেসিফিকভাবে যদি বলে দেয় বাল্ব বা বৈদ্যুতিক বাল্বে কোন গ্যাস ব্যবহার করা হয়, তাহলে মনে রাখবেন এখানে হচ্ছে নাইট্রোজেন হবে। যদি বলা হয় টিউব লাইটে কোন ধরনের গ্যাস ব্যবহার করা হয়, তাহলে মনে রাখবেন সেটা হবে আর্গন। আবার বলছি, টিউব লাইটে কোন ধরনের গ্যাস ব্যবহার করা হয়? আর্গন। যদি বলে আলোকসজ্জায় কোন ধরনের গ্যাস ব্যবহার করা হয়, তাহলে হবে নিয়ন। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে আচ্ছা স্যার, এইখানে যে বিষয়টা মেনে নিলাম আপনার কথা, নিষ্ক্রিয় গ্যাস ব্যবহার করা হয়, ঠিক আছে,
মেনে নিলেন, তাতে তো কোনো সমস্যা নেই। কিন্তু বিষয়টা হচ্ছে আপনারা আমার সাথে একমত হবেন এই জায়গাটায়, সেটা হচ্ছে যে আর্গন এবং নিয়ন, আর্গন এবং নিয়ন এই দুইটা নিষ্ক্রিয় গ্যাস, এটা আপনারা সবাই মোটামুটিভাবে জানেন। নাইট্রোজেন, নাইট্রোজেন তো নিষ্ক্রিয় গ্যাসের গ্রুপে নেই। পর্যায় সারণী যে 18 নম্বর যে গ্রুপটা, সর্বডানের দিকে যে গ্রুপটা, সেই গ্রুপটাতে আমরা বলে থাকি নিষ্ক্রিয় গ্যাসের গ্রুপ। সেই নিষ্ক্রিয় গ্যাসের গ্রুপে আর্গন আছে, নিয়ন আছে, হিলিয়াম আছে, জেনন আছে, রেডন আছে, ক্রিপ্টন আছে, কিন্তু নাইট্রোজেন তো নেই। মনে রাখবেন, নাইট্রোজেন তার নিজস্ব ধর্মের কারণে সে নিষ্ক্রিয়তা প্রদর্শন করে। অর্থাৎ আমরা যদি বলি যে নিষ্ক্রিয় গ্যাস ব্যতীত পৃথিবীতে আর কোন গ্যাসটি আছে যা নিষ্ক্রিয় গ্যাসের প্রায় কাছাকাছি আচরণ করে, সেটি হচ্ছে নাইট্রোজেন। তাহলে এবার বিষয়টা বুঝতে পারছেন। তাহলে নাইট্রোজেনও কিন্তু নিষ্ক্রিয় গ্যাসের মতো প্রায় আচরণ করে। এই কারণে এই যে বাল্ব বা বৈদ্যুতিক বাল্বে যদি উল্লেখ থাকে তাহলে নাইট্রোজেন গ্যাস হবে। টিউবলাইট যদি হয় স্পেসিফিকভাবে যদি বলে আর্গন, আর যদি আলোকসজ্জা হয় তাহলে নিয়ন অ্যান্সার করবেন। আর যদি এগুলো কোনোটাই না থাকে তাহলে আপনারা সবচেয়ে যেই অপশনটা আপনারা খুঁজবেন সেটি হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস আছে কি না। তাহলে দেখুন, আমরা এই যে বৈদ্যুতিক বাল্ব, এই বৈদ্যুতিক বাল্ব থেকে আমরা মোটামুটিভাবে জানতে পারলাম যে ফিলামেন্টে কেন আমরা টাংস্টেন ব্যবহার করি, কেন তামা ব্যবহার করতে পারি না, বৈদ্যুতিক বাল্বে কেন গ্যাস ব্যবহার করা হয়, সেই কারণটা আমরা জানতে পারলাম। এই যে দেখেন, আপনারা প্রিলির জন্য কি করতেন, শুধু তথ্যগুলো মুখস্থ করতেন, কিন্তু এই যে একটু যদি বিশ্লেষণ করে পড়েন, আপনার মাথায় যদি বেসিকটা ঢুকে যায়, তাহলে আপনার আলাদা করে পড়তে হবে কেন? আমি বুঝি না বিষয়টা। আলাদা করে কেন পড়বেন? আপনার মাথায় যদি বেসিকটা থাকে, আপনি যদি বেসিকগুলো ক্লিয়ার করতে পারেন, তাহলে তা রিটেন হোক আর প্রিলি হোক, যেই পরীক্ষায় হোক, আপনি অ্যান্সার করে আসতে পারবেন। তো মূল জিনিসগুলো জানার চেষ্টা করবেন যে কেন হচ্ছে, কী কারণে হচ্ছে। আমার সাজেশন এটা থাকবে, একটু কিউরিওসিটি থাকতে হবে। কেমন? যেমন মানে তথ্য দিয়ে দিলাম, মুখস্থ করে নিলেন, বিষয়টা এমন না। যে জায়গাটায় বুঝার সেই জায়গাটা অবশ্যই বোঝার চেষ্টা করবেন। কিছু কিছু জায়গায় তো আপনাকে তথ্য মুখস্থই রাখতে হবে, এটা তো স্বাভাবিক বিষয়, কিন্তু সব জায়গায় করা যাবে না। এটা আমার চাইতে আপনারা খুব ভালো বুঝেন, কারণ আপনারা ম্যাচুর এবং গ্র্যাজুয়েটেড পারসন। আচ্ছা, এখন একটা বিষয় আসি। একদম প্রথম দিকে একটু বলছিলাম যে এই যে বৈদ্যুতিক বাল্ব, এই বৈদ্যুতিক বাল্ব বিদ্যুৎ শক্তিকে সে কী করে? তাপ ও আলোক শক্তিতে রূপান্তর করে, ঠিক না? আচ্ছা, তাহলে একটা বিষয় আমি যদি এখানে একটু বলি আপনাদের, যে অনেক সময় বৈদ্যুতিক বাল্বে অথবা বৈদ্যুতিক বাল্বের যে প্যাকেট, সেই প্যাকেটটা যদি কিনেন তো সেখানে কিন্তু অনেক সময় লেখা থাকে এইভাবে যে 220 ভোল্ট এবং হচ্ছে ধরেন বললো যে 60 ওয়াট। এর অর্থটা কি? এই যে এটার অর্থটা আসলে মূলত কি? হ্যাঁ, একটা বিষয় খেয়াল করে দেখুন, আপনারা এখানে দুইটা জিনিস দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে 220 ভোল্ট, এটা হচ্ছে ভোল্টেজের কথা বলা আছে, আর একটা হচ্ছে 60 ওয়াট, যেটা তার ক্ষমতার কথা বলা আছে। ক্ষমতাটা কি? এই যে ডিভাইসটা, এই যে যন্ত্রটা, বৈদ্যুতিক যন্ত্রটা, বৈদ্যুতিক বাল্ব, তার ক্ষমতাটা কি আসলে? সে বিদ্যুৎ শক্তিকে কনভার্ট করতে পারবে তাপ ও আলোক শক্তিতে, এটাই হচ্ছে তার ক্ষমতা। তাহলে একটা জিনিস মনে রাখবেন, ওই ক্ষমতা রূপান্তর করতে হলে তাকে তো আগে বৈদ্যুতিক বর্তনীতে সংযুক্ত করতে হবে, ঠিক না? তাহলে মনে রাখবেন, এই যে 220 ভোল্ট, এই কথাটার অর্থ হচ্ছে এই যে বৈদ্যুতিক বাল্বকে যদি আমরা 220 ভোল্টের কোনো বৈদ্যুতিক বর্তনীতে কি করি? সংযুক্ত করি। যদি সংযুক্ত করি তাহলে সে কি করবে জানেন? এই যে 60 ওয়াট যে ক্ষমতাটা দেখতেছেন, সে প্রতি সেকেন্ডে, আবার বলতেছি, প্রতি সেকেন্ডে আপনার বিদ্যুৎ শক্তিকে কি করবে জানেন? বিদ্যুৎ শক্তিকে 60 জুল হারে তাপ, ওই যে প্রথমে বললাম তাপ প্লাস আলো, অর্থাৎ এই যে, আবার এটা একটু এদিকে লিখতেছি, লেখাটা হয়তো দেখা যায়নি, তাপ প্লাস হচ্ছে আলো, এই যে এই দুটো শক্তিতে রূপান্তর করে। তাহলে এটা যদি ধরেন রিটেনে যদি আসে, কোনো বৈদ্যুতিক বাল্বের গায়ে 220 ভোল্ট 60 ওয়াট, এই কথাটার অর্থ কী? এই লেখাটার অর্থ কী? তাহলে বলবেন যে ওই বৈদ্যুতিক বাল্বটিকে যদি 220 ভোল্টের কোনো বর্তনীতে সংযুক্ত করা হয়, তাহলে বিদ্যুতে সংযুক্ত করে দিলেন, তাহলে কি পাবেন? তাপ আর আলো। তাহলে এই যে 60, হ্যাঁ, এই যে 60, শক্তির এককটা কি? জুল। কারণ আমরা তো, বিদ্যুৎও এক প্রকার শক্তি, তাপও এক প্রকার শক্তি, আলো এক প্রকার শক্তি। ক্ষমতার একক হচ্ছে ওয়াট, বাট শক্তির এককটা কি? জুল। তাহলে যখন আপনারা বলবেন তখন হচ্ছে প্রতি সেকেন্ডে আপনার কি করবে? তো এই যে বৈদ্যুতিক বাল্বটি বিদ্যুৎ শক্তিকে তাপ ও আলোক শক্তিতে রূপান্তর করবে।
এখন যদি একটু ঘুরিয়ে দেয়, এইখানে 60 না বলে এখানে 60 না বলে আপনার কী বললো 60 না বলে এখানে 100 বললো। যদি 100 বলে তাহলে আপনি কি করবেন, আপনি জাস্ট এখানে চেঞ্জ করে দিবেন, ব্যাস হয়ে গেল। কি 220 ভোল্টের কোনো বৈদ্যুতিক বর্তনীতে যদি আমরা এই বাল্বটিকে সংযুক্ত করি তাহলে সে কী করবে, প্রতি সেকেন্ডে আপনার কী করবে 100 জুল হারে বিদ্যুৎ শক্তিকে তাপ ও আলোক শক্তিতে রূপান্তর করবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন এই জায়গাটা থেকে 41তম বিসিএসসি কিন্তু একটা প্রশ্ন এসেছিল, এই যে 60 ওয়াট দিয়ে 220 ভোল্ট 60 ওয়াট দিয়ে যদি কোনো বাল্বের গায়ে লেখা থাকে তাহলে এর রোধ কী হবে। আমি প্রশ্নটা একটু লিখতেছি, আমাকে 1 মিনিট একটু সময় দিন, হ্যাঁ 1 মিনিট সময় দিন। তার এর মধ্যে একটু প্লিজ কমেন্ট করে বলুন যে আসলে আপনারা ঠিকমতো বুঝতে পারছেন কি না, আমি যা বোঝানোর চেষ্টা করলাম এবং আপনাদের কিছুটা উপকার হচ্ছে কিনা, বেসিকটা কিছুটা ডেভেলপড হচ্ছে কিনা, প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। কারণ হচ্ছে আমি যেহেতু একটু পরিশ্রম করে আপনাদের জন্য ক্লাস নিচ্ছি এবং ইনশাল্লাহ সামনের দিকে আরও ক্লাস নিব, আপনারা যে টপিকে বলবেন আমি চেষ্টা করব সেই টপিকে ক্লাসগুলো নেওয়ার, তবে একটু ধাপে ধীরে ধীরে অবশ্যই নিব, আপনাদের চাহিদাগুলো পূরণ করার চেষ্টা করব। আমি বোর্ডটি মুছতে আপনারা প্লিজ একটু কমেন্ট করে আমাকে অনুপ্রেরণা দিন, কারণ আপনাদের কমেন্টগুলোই কিন্তু মানে আমাকে অনেক বেশি অনুপ্রেরণা দিবে। খারাপ হলেও সমালোচনা করুন, তাতে আমার কোনো আপত্তি নেই, আমি নিজেকে সংশোধন করে নেব। আচ্ছা, তো এখন যে বিষয়টা 41তম বিসিএসে আপনার যে অঙ্কটি এসেছে, তার আগে একটু মজার একটা কথা বলে দিই আপনাদেরকে, সেটা হচ্ছে অনেকেই হয়তো ভাবতে পারেন বাসাটা আমার একটু নোংরা অবস্থায় আছে। আসলে আমার একটা বাচ্চা আছে, মানে মেয়ে বাবু, তো ওর বয়স হচ্ছে আপনার এই অক্টোবরে 2 বছর হবে। ও আর কি এই যে মার্কার আর ডাস্টার পেলে মনে করেন যে একেবারে খুব খারাপ অবস্থা করে ফেলে, তো যে কোনো জায়গায় মানে আঁকতে থাকে। এই যে দেখতেছেন যে এই জায়গাগুলোতে বিভিন্ন কালারের যে দাগ, এটা কিন্তু তার করা, বুঝতে পারছেন। এখন তাকে তো আর বাধা দিয়ে লাভ নেই, তবে আমার খুব ভালো লাগে সে যখন আঁকাআঁকি করে, যদি একটু দেখতে কেমন যেন, তবে সবাই বুঝতে পারবে যে বাড়িতে বাচ্চা নিশ্চয়ই আছে, বড়রা তো সাধারণত এরকম করবে না, ঠিক না। আচ্ছা, তাহলে এখন একটা বিষয় একটু খেয়াল করে দেখুন, যে জিনিসটা আমি আপনাদেরকে একটু বলতে যাচ্ছিলাম, সেটা হচ্ছে প্রশ্নটা কিন্তু করেছিল 41তম বিসিএসের অনুরূপ একটা প্রশ্ন। মনে করেন যে যদি কোনো বাল্বের গায়ে 220 ভোল্ট এবং যদি লেখা থাকে 100 ওয়াট, তাহলে এটার রোধের পরিমাণটা কত হবে। তো রোধটা কত হবে, আপনারা মোটামুটিভাবে সবাই জানেন যে এই যে রোধের যে বিষয়টা, হ্যাঁ, রোধ মানে কি, বাধা, অর্থাৎ যে বিদ্যুৎ প্রবাহে বাধা সৃষ্টি করে। রোধের পরিমাণ যদি বেশি হয়, বাধা যদি বেশি হয়, তাহলে বিদ্যুৎ কম প্রবাহিত হবে, এটাই স্বাভাবিক বিষয়। আর রোধের পরিমাণ যদি কম হয় তাহলে বিদ্যুৎ প্রবাহিত হবে কি, বেশি, ঠিক না। বাধাটা যখন কম থাকবে, তাহলে একটা বিষয় এখানে খেয়াল করে দেখুন, 220 ভোল্ট এটা হচ্ছে ভোল্টেজ, এটা হচ্ছে আপনার ভোল্টেজ। আচ্ছা, ভোল্টেজকে ভি দিয়ে প্রকাশ করা হয়, এটা আমরা জানি। এবং এখানে যে 100 ওয়াট লেখা আছে, এটা হচ্ছে আপনার ক্ষমতা, হ্যাঁ, এই ক্ষমতা পাওয়ার, তাই পি দিয়ে প্রকাশ করা হয়। কিন্তু আপনাকে যে জিনিসটা বের করতে বলছে সেটা হচ্ছে রোধ, এবং রোধের প্রতীকটা হচ্ছে আর, রেজিস্ট্যান্স, তো তার প্রতীকটা হচ্ছে আপনার আর। এখন একটা বিষয় খেয়াল করে দেখুন, আপনার যদি পরীক্ষায় প্রশ্ন আসে, হ্যাঁ, এটা যে কোনো সময় হতে পারে, যে বৈদ্যুতিক বাল্বের ক্ষমতার সূত্র কোনটি। খেয়াল করে দেখুন, যে বিষয়টা বলতেছিলাম, বৈদ্যুতিক বাল্বের ক্ষমতার সূত্র কোনটি, মনে রাখবেন এই যে ক্ষমতা, এই ক্ষমতা মানে হচ্ছে ভোল্টেজের সাথে যদি আমরা বিদ্যুৎ প্রবাহ গুণ করি, আবার বলতেছি, ভোল্টেজের সাথে যদি বিদ্যুৎ প্রবাহ গুণ করা হয় তাহলে আমরা কি পাবো, ক্ষমতা পাবো। তো ক্ষমতাকে একটু আগে বললাম পি দিয়ে প্রকাশ করা হয়, ভোল্টেজকে ভি দিয়ে, আর বিদ্যুৎ যে প্রবাহ সেটাকে আমরা আই দিয়ে প্রকাশ করি। তাহলে পি সমান সমান হলো কি আপনার ভিআই, পি সমান সমান ভিআই। অনেক সময় যদি বৈদ্যুতিক বাল্বের এই যে ক্ষমতার যে সূত্রটি যদি মনে না থাকে, হ্যাঁ আমি একটু মজা করে বলতেছি, প্লিজ কেউ কিন্তু পার্সোনালিও নেবেন না, মাইন্ড করবেন না। সেটা হচ্ছে যে বৈদ্যুতিক বাল্বের এই যে ক্ষমতার যে বিষয়টা, এই সূত্রটা যদি আপনাদের মনে না থাকে তাহলে আমি বলতে পারি এই সূত্রটা আপনারা এইভাবে মনে রাখতে পারেন, সেটা হচ্ছে পান্ডা ভাই। এই যে পান্ডার পি, এটা হচ্ছে ক্ষমতা, আর ভাই এই যে ভি, আর এই হচ্ছে আই, বুঝতে পারছেন, এই মনে রাখার জন্য। বাট আসলে আমি কখনোই ছন্দ বা টেকনিককে আসলে সাপোর্ট করি না, তবে কিছু কিছু ক্ষেত্রে আসলে করতে হয়। অনেক সময়
দেখা যায় কি যে অনেক সময় মনে থাকে না, যারা একটু নিজেকে সবসময় দুর্বল মনে করেন, নিজে থেকে মনে করেন, কেউ কিন্তু আসলে প্রকৃতপক্ষে দুর্বল না। সেটা হচ্ছে চর্চা আর অনুশীলনের অভাব, পর্যাপ্ত গাইডলাইনের অভাব। কেউই দুর্বল নয়, সবার ব্রেনের ক্যাপাসিটি তো সেম, কিন্তু কেউ একটু আগে বুঝে, কেউ একটু দেরিতে বুঝে, এই হচ্ছে পার্থক্য। তো বিষয়টা হচ্ছে অনেক সময় মজা করে কিছু জিনিস মনে রাখলে রাখতে পারেন, তাতে কোনো ক্ষতি নেই আসলে। এতে করে আরও সহজ হলো, যদি মজা করে পড়তে পারেন তাতে ক্ষতি কী, ঠিক না? পরে কিন্তু আবার এত বেশি ছড়া পড়েন না, এত বেশি ছন্দ পড়েন না। পরীক্ষায় হলে গেলে কিন্তু এই ছন্দে ছন্দে যদি মিলে যায় তাহলে কিন্তু ঝামেলায় পড়ে যাবেন অনেক। তাহলে এই যে একটা বিষয় খেয়াল করেন, ক্ষমতা বের করার জন্য আমাদের ভোল্টেজ দরকার, বিদ্যুৎ প্রবাহ দরকার, কিন্তু আমাদের বের করতে বলছে রোধ। এই জায়গাটায় দেখেন তো, এই সূত্রটার মধ্যে কোনো জায়গায় কি আর আছে কি না? রোধ তো নাই। তো রোধ না থাকলে আপনার পি আছে, ভি আছে, পি আছে, ভি আছে, তাহলে রোধ আনতে হবে। এই যে সূত্রটা আপনারা শিখলেন, আপনারা সূত্র শিখেন, এইটা পরীক্ষার হলে গিয়ে ধরা খেয়ে যান যে আসলে রোধ তো এই সূত্রের মধ্যে নাই, রোধ কিভাবে আনবো? কথাটা বুঝেন নাই? যে এই যে এখানে আছে আই, তাহলে রোধ কিভাবে আসবে? তো এখানে কি আয়ের বদলে কি আর বসায় দিব, তারপর গুণ করে দিলে কি রেজাল্ট চলে আসবে? বিষয়টা কিন্তু অমন না। তাহলে একটু খেয়াল করে দেখুন, তাহলে এটা কি করবেন আপনারা, কিভাবে করবেন? এর জন্য আপনাদের একজন দাদুর সূত্র শিখতে হবে। আসলে তাদেরকে দাদু না বলে আরও বড় দাদুর বলা উচিত, কারণ অনেক আগেই তো মারা গেছে, ঠিক না? তো সেটা হচ্ছে ওহমের সূত্র আপনাদের শিখতে হবে। হ্যাঁ, এই ওহমের সূত্র আপনাদের শিখতে হবে। সেটা হচ্ছে, একটু খেয়াল করে দেখবেন, এই যে বিজ্ঞানী যে ওহম, তো উনি আসলে কি বলছে, হ্যাঁ উনি আসলে কি বলছে, আমি এখানে একটু লিখে দিচ্ছি যে আমাদের রোধটা বের করতে হবে, আমাদের এখানে ভোল্টেজ ভি দেওয়া আছে এবং আমাদের ক্ষমতা পি দেওয়া আছে। আমরা এখন যে কাজটা করব, ওহমের সূত্রটা জানবো। এবং আমাদের হাতে একটা সূত্র ছিল পান্ডা ভাইয়ের সূত্র, সেটা হচ্ছে পি সমান সমান ভিআই। এখন একটা বিষয় খেয়াল করে দেখুন, যে এই জিনিসটা যদি আপনারা একটু করতে চান, হ্যাঁ কীভাবে, সূত্রটা কি বলা হচ্ছিল, ধরুন এই যে একটা তার, এর মধ্যে এই যে জিগজ্যাগ যে লাইনটা দেখতেছেন, এটাকে আসলে মূলত রোধ বলা হয়। হ্যাঁ, তো আমি এখানে একটু লিখে দিচ্ছি, এটা হচ্ছে রোধ। হ্যাঁ, তো এই যে পরিবাহী যে তারটা, পরিবাহী শব্দের অর্থ কী? যার ভিতর দিয়ে বিদ্যুৎ চলাচল করতে পারে, ইলেকট্রন চলাচল করতে পারে, ঠিক কি না? তাহলে এটার ধরুন প্রান্ত হচ্ছে এ, এবং এই প্রান্তটার নাম দিলাম হচ্ছে বি। তাহলে এ প্রান্ত, বি প্রান্ত। এখন ধরুন যখন বিদ্যুৎ এর ভিতর দিয়ে প্রবেশ করবে, বিদ্যুৎ যখন প্রবেশ করবে, তখন এই যে জায়গাটায় এখানে বিভবের যে বিষয়টা, আমরা আরেক নাম হচ্ছে বৈদ্যুতিক চাপ, বিভবের অপর নাম হচ্ছে বৈদ্যুতিক চাপ। যখন এদিক দিয়ে বিভব প্রবেশ করবে, মানে বিদ্যুৎ প্রবেশ করবে, তখন কিন্তু এই প্রান্তে বিভব সৃষ্টি হবে, এবং এটার নাম দিয়ে দিলাম ভি এ। এবং যখন এদিক দিয়ে বের হয়ে যাবে, তখন এই প্রান্তেও কিন্তু বিভব সৃষ্টি হবে, এবং এটার নাম হচ্ছে আপনার ভিবি। এবং এদিক দিয়ে কী যাচ্ছে, বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, যাকে আমরা আই দিয়ে প্রকাশ করি। এখন একটা বিষয়, এবং রোধ যেটা, এই রোধকে আমরা প্রকাশ করি আর দিয়ে। তাহলে একটা বিষয় খেয়াল করে দেখুন, বিজ্ঞানী ওম কি বলছে আপনার, সেটা হচ্ছে যে যদি তাপমাত্রা স্থির রাখা হয়, অর্থাৎ কোনো পরিবাহীর ভিতর দিয়ে সেই অবস্থায় যদি বিদ্যুৎ প্রবাহিত হয়, তাহলে এই যে প্রবাহিত বিদ্যুতের মান, সেটা হচ্ছে দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। আচ্ছা, বিভব পার্থক্য শব্দটা কেন আসলো? পার্থক্যটা হচ্ছে এই প্রান্তে একটা বিভব আছে, এই প্রান্তে একটা বিভব আছে, তার পার্থক্য মানে তো বিয়োগফল। এখন এটা বেশি হবে না এটা কম হবে? ধরুন আমি ধরে নিলাম যে এ বেশি, বি কম, তাহলে বিভব পার্থক্য, তাহলে বড়টা আগে লিখলাম, মাইনাস হচ্ছে ছোটটা, তাহলে আমরা বিভব পার্থক্য পেয়ে গেলাম। তাহলে ওহম কি বলছে? ওহম বলছে যে এই যে প্রবাহিত বিদ্যুতের মান, এটার সমানুপাতিক, বিভব পার্থক্যের সমানুপাতিক, দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। তাহলে আমরা কি লিখতে পারি না, আই সমানুপাতিক ভি? এটা কি লেখা যায় নাকি যায় না, আপনারাই বলুন। তো সমানুপাতিক হচ্ছে একটা সম্পর্ক। এটা কেমন সম্পর্ক? যে একটা বাড়ালে অন্যটা বাড়বে, এই পাশেরটা কমালে এটাও কমবে। অর্থাৎ তাহলে আমরা এই জায়গাটা থেকে এটা বলতে পারি যে বাড়ালে যদি বাড়ে এবং কমালে যদি কমে, তাহলে ওই ধরনের সম্পর্ককে আমরা কি বলবো? সমানুপাতিক সম্পর্ক। এখন একটা বিষয় আপনারা খেয়াল করে দেখুন, যে এই যে আই এবং ভি, এবং এখানে একটা হচ্ছে একটা সমানুপাতিক চিহ্ন। ম্যাথমেটিক্সের নিয়ম অনুযায়ী আপনারা সাধারণভাবেই জানেন, অনুপাত সমানুপাত যদি করে থাকেন, সমানুপাতিক যদি চিহ্ন থাকে এবং তাকে যদি সমীকরণে কনভার্ট করতে হয়, তাহলে একটা ধ্রুবক নিয়ে আসতে হয়। তাহলে আমরা কি করতে পারি? আমরা লিখতে পারি আই, এবং এটাকে সম্পর্ক থেকে, উপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে একটা সম্পর্ককে যদি সমীকরণে রূপান্তর করতে চাই, একটা ধ্রুবক নিয়ে আসতে হবে, সেটার নাম ধরেন দিয়ে দিলাম আমি কে।
তবে মনে রাখবেন একটা বিষয়, এই যে ধ্রুবক যেটা, সেই ধ্রুবকটা কে এর পরিবর্তে যদি 9-10-এর বইটা একটু ফলো করে দেখুন, এবং যারা বেসিক্যালি জানেন আসলে সেই বিষয়টা হচ্ছে এই কে এর পরিবর্তে কিন্তু জি দিয়ে প্রকাশ করা হয়, এবং এই যে জি এর মান সেটা কিন্তু 1/r। তাহলে একটা বিষয় খেয়াল করে দেখুন, আমি যদি এখানে আই সমান সমান কে এর পরিবর্তে জি, আর জি এর পরিবর্তে কি লিখতে পারি 1/r ইন্টু হচ্ছে কি ভি, তাহলে আমি কি লিখতে পারি না, অতএব ভি সমান সমান আর আই। আপনারা কি আবার ঐশ্বরিয়া রায় শুনছেন নাকি? ঐশ্বরিয়া রায় কিন্তু বলি নাই, সেটা হচ্ছে বাংলায় বললে তো ঐশ্বর্য রায় হয়ে যাবে, ঠিক কিনা? তাহলে এই যে বিভব সমান সমান হচ্ছে আপনার কি আর আই। তাহলে একটা বিষয় খেয়াল করে দেখুন যে এই যে জায়গাটা, এই জায়গাটায় আমরা কি করতে পারি, এখান থেকে যদি আইটাকে যদি এই পাশে রেখে দিই, আরটাকে কার নিচে পাঠানো যায়, বি এর নিচে পাঠানো যায়। তাহলে আই রেখে দিলাম, আই রেখে দিয়ে ভি এর নিচে আর কে পাঠাই দিলাম। দেখেন তো একটা সম্পর্ক পান কি না? এই যে সম্পর্কটা পেলেন না কার সূত্র থেকে? ওহমের সূত্র থেকে। আপনাদেরকে এই বিষয়গুলো কানেক্ট করতে হবে যে কোনটার সাথে কোনটার মিল আছে, কোন জায়গা থেকে কোনটা আসলো। যদি করতে পারেন, এটা এমন না যে আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে হয়েছেন তাই সায়েন্স শিখতে পারবেন না, কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে হয়েছেন তাই সায়েন্স শিখতে পারবেন না। সায়েন্স থেকে যারা পড়ছেন তারা অনেক সময় এটা ভাববেন না যে আমি সব কিছু পারতেছি বিষয়টা, হ্যাঁ, আবার অনেক সময় একটু দুর্বলতাও কাজ করে। এটা কোনো বিষয় না, শুধু আগ্রহ দরকার, জানার আগ্রহ দরকার। আপনার মধ্যে যদি জানার আগ্রহ থাকে, আপনি যে ব্যাকগ্রাউন্ডেরই হন না কেন, যত বছরই গ্যাপ যাক না কেন, আপনার আগ্রহ থাকলে আপনি অবশ্যই শিখতে পারবেন। এবং ইভেন আমি তো নর্মাল ক্ষুদ্র একটা মানুষ, আমার চাইতে ভালো, অনেক ভালো পারবেন, অনেক ভালো জানবেন। হ্যাঁ, আমি তো জাস্ট আপনাদের একটু উপকার করার চেষ্টা করতেছি। আমার এই 10 বছরের যে শিক্ষকতা, এর মধ্যে যতটুকু জানানোর আপনাদের চেষ্টা করতেছি। জানি না কতটুকু পারতেছি, এটা আপনাদের ফিডব্যাক দেখলে বুঝতে পারবো আসলে। হ্যাঁ, তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে, আমরা এই যে দেখুন যে এই যে সর্বশেষে এই জায়গাটায় কিন্তু আমরা একটা সূত্র পেয়ে গেলাম, সেই সূত্রটা হচ্ছে আই এর সূত্র। তাহলে দেখুন আমাদের হাতে ছিল পান্ডা ভাই, সেই পান্ডা ভাইকে দিয়ে এখন আমরা কনভার্ট করব, এই যে আইকে কনভার্ট করব v/r লিখে। তাহলে এই যে ভি ইন্টু আই এর পরিবর্তে কি লিখবো, v/r। এই ভিটা আবার নিচে না, কিন্তু নর্মালি সবাই জানেন, আমি একটু মজা করতেছি আর কি। হ্যাঁ, তো যে বিষয়টা আমি জানি না আজকেও আপনাদের নেটওয়ার্ক প্রবলেম করতেছে কিনা, ঠিক আছে? বারবার শুধু ভাববেন যে স্যারের শুধু নেটওয়ার্ক কানেকশনের প্রবলেম হয়, আবার নিজের কানেকশনের প্রবলেম আছে কিনা। আমার কানেকশনের প্রবলেম নাই ভাই, আমি কিন্তু বিবাহিত মানুষ। আচ্ছা, এখন যে বিষয়টা সেটা একটু খেয়াল করে দেখুন, এই যে ভি আর এই যে ভি, এই দুইটা ভি গুণ হয়ে গেলে কি হলো, v², নিচে কি হবে আর, এই যে পি। আচ্ছা, এখন একটা বলুন, আপনাদের পি দেওয়া আছে, প্রশ্ন যেটা করছিল আপনি খেয়াল করে দেখুন 41তম BCS এর এরকম একটা কোশ্চেন আসলে, এখানে 100-র বদলে 60 দেওয়া ছিল। তো এখন যে বিষয়টা সেটা একটু খেয়াল করে দেখুন, আপনার কাছে ভি আছে, পি আছে, বের করতে হবে আর। তাহলে আপনি সূত্র শিখছিলেন পি সমান সমান বিআই, পরে তো পরীক্ষার হলে গিয়ে সূত্র আর বের করতে পারেন না। কি ব্যাপার, এখানে তো পাওয়ার আছে, ভোল্টেজ আছে, বিদ্যুৎ প্রবাহ, কিন্তু রোধ কোথায়? এই রোধটা কিন্তু ওহমের সূত্র থেকে নিয়ে আসতে হবে। তাহলে ওহমের সূত্র থেকে যদি সূত্রটা নিয়ে আসেন, তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে যে এই যে জায়গাটায় এখন আমাদের তো বের করতে হবে আর, তাহলে আর গুণ করে দিলাম, আর গুণ করে দিয়ে আর সমান সমান কী লেখা যায়, v²/p। তাহলে এই যে এখন যে সমীকরণটা, এই সমীকরণটাকে কাজে লাগিয়ে আপনারা জাস্ট মান বসায় দিবেন, রেজাল্ট চলে আসবে। তাহলে চলুন আমরা আমাদের যে কাঙ্ক্ষিত যে সূত্রটা আর সমান সমান v²/p, সেটা কিন্তু আমরা পেয়ে গেছি। এই যে এই সমীকরণটার সাথে এই সমীকরণটা এই যে কানেক্ট করলাম, একটা সমীকরণের সাথে আরেকটা সমীকরণ কানেক্ট করলাম, এই কানেক্ট করাটা শিখতে হবে। কখন কোনটা চাচ্ছে এবং কোনটা বের করতে হবে, এই জিনিসটা যদি বুঝতে পারেন, ইনশাল্লাহ আর কোনো প্রবলেম হবে না। জাস্ট একটু বুঝে প্রথম দিকে একটু বুঝে ক্যালকুলেশন করে তারপর লিখতে হবে, কেমন? তো এখন যে বিষয়টা সেটা একটু খেয়াল করে দেখুন, আমরা আমাদের সূত্রটা পেয়ে গেছি আর সমান সমান v²/p। আমি একটু মুছে দিচ্ছি, হ্যাঁ মুছে দিচ্ছি, বারবার মুছতে হচ্ছে, আপনারা কিন্তু বিরক্ত হবেন না প্লিজ। হ্যাঁ, বিরক্ত হবেন না, এটা আমার অনুরোধ রইল। হ্যাঁ, তো এখন একটা বিষয় খেয়াল করেন, অনেকের হয়তো সময় অপচয় হতে পারে, এর জন্য আর কি একটুই করতেছি। তো এখন দেখুন আর সমান সমান আমরা পেলাম v²/p। তাহলে v² কি, v ছিল আপনার 220, তাহলে এখানে বসাই দিলাম 220², আর p এটা হচ্ছে ক্ষমতা, এই ক্ষমতার মান হচ্ছে আপনার 100। তাহলে এটার স্কোয়ার করলে আপনার আসে 48,400, নিচে হচ্ছে 100। রোদের একক হচ্ছে ওহম, এই যে এই চিহ্নটা, হ্যাঁ এটা যদি মনে না থাকে
আপনারা তো কম বেশি সবাই টম অ্যান্ড জেরি দেখছেন না? তো এই যে টম অ্যান্ড জেরি কার্টুনের মধ্যে দেখবেন জেরির যে আপনার ঘরটা ছিল সেটা কিন্তু দেখতে এরকম। তো মনে রাখবেন রোদের একক হচ্ছে জেরির গর্ত। এটা মজা করে বললাম, ঠিক আছে, প্লিজ আবার কেউ মাইন্ড করবেন না। তো এখন যে বিষয়টা এটা ক্যান্সেল আউট করে দেন, তাহলে 484, এই 484 এই প্রতীক দিয়ে লিখলে এইভাবে, আর যদি না লিখতে চান তাহলে 484 ওহম। হ্যাঁ, তো এখন এই যে বিজ্ঞানীর নাম অনুসারে এই রোদের যে একক, সেই এককটা নির্ধারণ করা হয়েছে বিজ্ঞানীর নাম অনুসারে। তাহলে এই যে অ্যান্সার বের হয়ে গেল। আচ্ছা এবার বলুন, খুব কি কঠিন কিছু? খুব কিন্তু কঠিন কিছু না, চাইলেই সম্ভব, চাইলেই কিন্তু পারা যায়। মানে যদি একটু চেষ্টা করেন তাহলে কিন্তু শিখতে পারবেন। তো এখন যে বিষয়টা আসলে আপনাদের, আমি জানি না যে আপনাদেরকে আমি কতটুকু দিতে পারলাম, বাট আমি চেষ্টা করছি আসলে অনবরত যে আপনাদেরকে কিছু দেওয়ার। হয়তো আমার নামটা অনেকেই প্রথম শুনতে পারেন, আসলে বিষয়টা অনেকে হয়তো আমার ব্যাপারে ডাউট থাকতে পারে, বাট আমার পরিশ্রমের এবং মেধার বিষয়ে ইনশাল্লাহ আমি যথেষ্ট পরিমাণ কেয়ারফুল। আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনাদের এই যে এতটুকু অংশ যে পড়ালাম, এই এতটুকু অংশ আপনার কেমন লাগলো বা কেমন লাগছে আমি আসলে জানি না যে ক্লাসটা আপনার কেমন লাগলো আর কি। একটু প্লিজ ফিডব্যাকটা কিন্তু জানাবেন। এখন যে বিষয়টা একটু বলতে যাচ্ছি আর কি, যে আমরা তাহলে আজকে যে জিনিসটা জানার চেষ্টা করলাম সেটা হচ্ছে যে আমরা প্রথমে দেখলাম যে বৈদ্যুতিক বাল্ব এবং বৈদ্যুতিক বাল্বের যে কাজগুলো কি আসলে, ঠিক আছে। বৈদ্যুতিক বাল্বের ভিতরে কেন গ্যাস ব্যবহার করা হয়, কেন টাংস্টেন ব্যবহার করে আমরা তামা ব্যবহার করলাম না, তারপর হচ্ছে এই যে বিভিন্ন ধরনের গ্যাসের মধ্যে যে একটা কনফিউশন সৃষ্টি হয় সেটা আমি চেষ্টা করলাম আপনাদের দূর করার জন্য। ইভেন এই যে বৈদ্যুতিক বাল্বের গায়ে যে সংকেতটা অর্থাৎ যে সংখ্যাটা লেখা থাকে সেটা দিয়ে আসলে কি বোঝানো হয় এবং ওই রিলেটেড অঙ্ক বোঝানোর চেষ্টা করলাম, যে ওই ধরনের অঙ্ক আসলে কিভাবে কানেক্ট করবেন, ওহমের সূত্রটা আমরা জানার চেষ্টা করলাম। ক্লাসটি আসলে আপনাদের কেমন লাগলো সেটা তো আসলে বলতে পারবো না, আপনারা বলতে পারবেন। আর আমি আসলে যেহেতু পরীক্ষা খুব কাছাকাছি, প্রিলি এবং রিটেন, এর জন্য দুইটা প্রিলি এবং রিটেনকে কম্বাইন করে আসলে একটা কোর্স আসলে চালু করেছি। আপনারা ভর্তি হন বা না হন, অন্তত আমার পাশে থাকেন, পাশে থেকে অন্তত আন্তরিকভাবে তো শেয়ার তো করতে পারেন। আমি কিন্তু কোর্স করালেও আপনাদের জন্য লাইভ ক্লাসগুলো চেষ্টা করব নিয়মিত নেওয়ার, যাতে আপনাদের উপকার হয়। আপনারা জানাবেন যে কোন টপিকটা আপনাদের দরকার বা কোন টপিকটা আপনাদের ঝামেলা আছে। আমার এখানে ভর্তি হতে হবে বিষয়টা এমন না, বাট আপনারা শেয়ার করলে হয়তো আপনার তেমন কোনো ক্ষতি হবে না, কেউ দেখলে হয়তো আমার উপকার হতে পারে। আর একজন শিক্ষক হিসেবে তো আমি একটু অনুরোধ এটা করতেই পারি আপনাদের কাছে। এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে, কারণ আপনাদের মাধ্যমেই কিন্তু আমি পরিচিত হব, আপনারা সহযোগিতা না করলে আমি আগাতে পারবো না। এবং এই যে প্রিলি রিটেন কম্বাইন যে ব্যাচ, এই কম্বাইন যে কোর্সের আউটলাইন এবং সব কিছু গ্রুপের মধ্যে আছে, আপনারা চাইলে দেখতে পারেন বিষয়টা যদি ভালো লাগে আর কি। এবং আরেকটা বিষয় হচ্ছে প্রিলিটা অনেকে অনুরোধ করছে যেন খুব তাড়াতাড়ি শেষ করে দিই, অর্থাৎ দুটোকে মিলিয়ে সর্বোচ্চ 3 মাস 20 দিন এর মধ্যে ইনশাল্লাহ চিন্তা ভাবনা করেছি যে পুরো কোর্সটাকে কমপ্লিট করে দেওয়ার। তো আপনারা যদি আগ্রহী থাকেন বা আপনাদের ফ্রেন্ড সার্কেলে কেউ যদি আগ্রহী থাকে, তাহলে অন্তত একটু অনুরোধ থাকবে যে এই বিষয়টাতে একটু হেল্প করবেন। হ্যাঁ, বা আপনারা যদি কেউ ইচ্ছুক থাকেন আমার সাথে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, আমি যথেষ্ট পরিমাণ আন্তরিকভাবে চেষ্টা করব আপনাদের পাশে দাঁড়ানোর। তো আজকের যে অংশটুকু আলোচনা করলাম, হ্যাঁ, এই অংশটুকু, এই ক্লাসটুকু আপনাদের কেমন লাগলো? হ্যাঁ, কারণ অনেকের হয়তো এই সময়টাতে ব্যাচ থাকে, ক্লাস অনেক সময় করতে পারে না, ঠিক আছে। এর জন্য আসলে বারবার পোস্ট দিয়ে আপনারা হয়তো অনেকে বিরক্ত হয়ে যেতে পারেন। আমি অনেককে ট্যাগ করেছিলাম, অনেকে আবার আমাকে আনফলো করে দিয়েছে, বুঝতে পারছি বিষয়টা আসলে বিরক্ত হয়েছে, কিন্তু আপনাদের উপকারের জন্য, আসলে আপনাদের অ্যাটেনশনটা পাওয়ার জন্য, যে আসলে কোন সময়টা চাচ্ছেন যে আসলে মূলত ক্লাসটা করাই। তো বেশিরভাগ সময়টা দেখলাম যে 9টা থেকে 10টা এটাকে সাপোর্ট করতেছে আসলে এই টাইমটাকে। এবং কেউ আসলে আরেকটু আগে সাপোর্ট করেছিল, তো দেখলাম যেহেতু বেশি ভোট এটাতে পড়ছে, তাই এই টাইমটাকে সিলেক্ট করে আসলে আমার মূলত আসা। তো আমি চেষ্টা করব এই টাইমটাতে নেওয়ার, অথবা একটু আগে হতে পারে বা এই টাইমেই শুরু হতে পারে, 9টা বাজে শুরু হতে পারে, কিন্তু 10টায় আর যাবে না, ঠিক আছে। আর এই মানে অজিদের বধ করে আর খেলা খেলতে আসবো না, বুঝতে পারছেন, কারণ ওই সময় কেউই থাকে না, অনেকের ব্যাচ থাকে, পড়া থাকে, ক্লান্ত হয়ে যায় সারাদিন। তো মোবাইল চালালে আবার মোবাইলটাকে একটু রেস্ট দিতে হয় আর কি। তো আজকে এই পর্যন্তই। হ্যাঁ,
আপনারা জানাবেন কেমন লাগলো, আর একটু শেয়ার করবেন, কমেন্ট করবেন, আন্তরিকভাবে একটু অনুরোধ রইল জানাবেন যে ক্লাস কেমন লাগছে। আমি মাঝে মাঝেই কিছু ক্লাস আপলোড করে থাকি, এগুলো আমার বেশ অনেক দিন আগে মানে রেকর্ড করা, এবং তারপর আমি চিন্তা করি যে একটু যদি শেয়ার করে দিই আপনাদের ফিডব্যাকটা কেমন সেটা জেনে নিলাম, এবং টপিকটা আপনারা একটু অল্প সময়ের মধ্যে বুঝে যাচ্ছেন কিনা সেই চেষ্টাটা করি। কারণ এখন তো যে ব্যস্ত থাকা, হ্যাঁ আমরা তো এত ব্যস্ত থাকি, আসলে আমাদের এত সময় নাই ধৈর্য ধরে 1 ঘন্টা 2 ঘন্টার ভিডিও দেখার। তো দেখা যায় যে একটা টপিক এর জিস্ট জিনিসটা এবং বেসিক সহ যদি অল্প সময় শেখা যায় তাহলে সেটা কিন্তু আপনাদের কাজে আসে। এই কারণে আমার ভিডিওগুলো সাধারণত 6 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, 13 মিনিট, সর্বোচ্চ একটা ভিডিও আমি আপলোড করেছি, সেটা হচ্ছে 20 মিনিটের, যেটা খাদ্য ও পুষ্টি থেকে আর কি। তো আপনারা জানাবেন আপনাদের কোন কোন টপিকে সমস্যা বা কোন জিনিসগুলো আলোচনা করা দরকার। প্রিলি এবং রিটেনের যারা আছেন তারা সবাই আমাকে জানাবেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করব ওইভাবে আপনাদের ক্লাস নেওয়ার। এবং যে কোনো প্রয়োজনে আপনারা আমার সাথে পরামর্শ করতে পারেন। আমার কাছে পড়লেই যে পরামর্শ করতে পারবেন বিষয়টা এমন না, আমি উন্মুক্ত, যেহেতু আমি একজন শিক্ষক, আমি আপনাদের জন্য উন্মুক্ত। হ্যাঁ, আমি চেষ্টা করব আমার নিজেকে আপনাদের কাছে বিলিয়ে দেওয়ার। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, এবং চেষ্টা করব আগামী ক্লাসে নতুন কিছু নিয়ে আসার, যাতে আপনারা নতুন কিছু শিখতে পারেন। আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ, ভালো থাকবেন আপনারা সবাই। আল্লাহ হাফেজ।